বই মাল্টিপল বই কিনে রাখা কোনো দোষ না, ঠিক আছে? ওই যে একটা কথা নিশ্চয়ই শুনছো যে বই কিনে কেউ হচ্ছে দেউলিয়া হয় না। অ্যান্ড তুমি দেখবা যে আফটার 1 ইয়ার তোমার কাছে এমনিও 2-3টা রাইটারের বই আছে। হ্যাঁ, একসাথে সবগুলো কিনা লাগবে, নট নেসেসারি। আমরা এমন একটা টপিক পড়াবো যেই টপিকটা নিয়ে সবাই একটু স্ট্রাগল করে, ঠিক আছে? যদিও এটা একদম শুরুর দিকের টপিকই। আমরা পড়ছি হচ্ছে টপিকটার নাম হচ্ছে সলিউবিলিটি বা দ্রাব্যতা। চলেন। সলিউবিলিটি বা দ্রাব্যতা। আচ্ছা, সো এই দ্রাব্যতা জিনিসটা নামটা মোটামুটি ভাবে সহজ, খুব একটা কঠিন কিছু না। কোথায় আছে একটু বলে দেই। এইটা হলো আমরা পড়ছি ফার্স্ট পেপার চ্যাপ্টার 2, ফার্স্ট পেপার চ্যাপ্টার 2, ঠিক আছে? ফার্স্ট পেপার চ্যাপ্টার 2। বাই দ্য ওয়ে, বই কোনটা কোনটা কিনবা অনেকের একটা এখন থেকে অনেকের একটা কনফিউশন আছে। সো ভাইয়া একটু বইয়ের সাজেশনটা আগে দিয়ে দেই, তারপরে পড়াশোনায় যাই। আচ্ছা, সো বই যারা কিনলে তো মানে কেনার জন্য তো কিনতে তো হবেই বই অবশ্যই। আমি বলবো যে এখন খুব ভালো হয় তুমি যদি পুরাতন বই কালেক্ট করতে পারো তাহলে, কারণ প্রতি বছরই হচ্ছে নতুন নতুন এডিশন বের হয়। সো ওই এডিশনগুলো হচ্ছে নতুন, একদম লেটেস্ট এডিশনটা রাখাটা ভালো নিজের কাছে, ঠিক আছে? আর ভাই একটা ওয়েবসাইট দেখাই দিতেছি, এই ওয়েবসাইটের মধ্যে মোটামুটিভাবে সব বই পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, আসুক আস্তে ধীরে। ওয়েবসাইটটা লিখে নেন সবাই, mulboi.com, MUL mulboi.com। যশ বসতে প্রবলেম হচ্ছে? ওকে, আচ্ছা। এই যে এখানে মোটামুটিভাবে বোর্ডের যত বই আছে সবগুলোই অ্যাভেইলেবল আছে। সো আপনারা এখান থেকেই করতে পারেন। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সব রাইটারের সব বই আছে এখানে। সব রাইটারের নাই, বাট আমরা যেগুলো দরকার সেগুলো আছে। তার মধ্যে ভাইয়া হচ্ছে এই 2টা বই পড়াই, মানে আমার খুব পছন্দের 2টা বই। সেটা হলো ওই যে সঞ্জিত কুমার গুহ স্যারের বই, ঠিক আছে? সো এইটা আমি পড়াই বিকজ নটরডেম কলেজে গুহ স্যার আমার নিজের টিচার ছিল, ঠিক আছে? সো পুরা 1.5 বছর উনি ক্লাস নিছেন আমাদের। অ্যান্ড নটরডেমের ওরা এটাই পড়ে, সবাই এটাই পড়ে। সো এই জিনিসটা দরকার। তারপরেও বাকিগুলো একটু বলে দেই। রাজুকে এই বইটা সাজেস্ট করে। আর দিস ইজ অলসো এ গুড বুক, ঠিক আছে? এটা হচ্ছে হাজারি নাগের বই যেটা, ঠিক আছে? হাজারি নাগ হচ্ছে ধরো মানে টপ অফ দ্য ক্লাস ধরে নাও, কিন্তু হাজারি নাগটা আমার কাছে 2টা কারণে একটু অপছন্দের। একটা হচ্ছে এটা অগোছালো একটু, আর একটা হচ্ছে এটা সাদা কালো, ঠিক আছে? গুহ স্যারের বইটা আবার রঙিন, দ্যাটস এ গুড থিং। আচ্ছা, ফিজিক্সের গুলো কালকে বলবো না। সো আমরা এই বইয়ের কোথায় কি পড়তেছে একটু বলে দেই। আমরা অন গুণগত রসায়ন, ঠিক আছে, এই টপিকটার মধ্যে আছি। এবং এখানের মধ্যে গুণগত রসায়নের মধ্যে কি কি আছে, আমরা কি কি জিনিস পার করে মাঝখানে পড়তেছি সেটা একটু বলে দিতেছি। সো ফার্স্টের দিকে দেখতে পাচ্ছ যে রাদারফোর্ডের মডেল, বোরের মডেল এগুলো আছে। এগুলো পরের জন্য রাখতেছি, এগুলো ইজি থিংস। আমি চাচ্ছি এখন এমন কিছু পড়ানোর জন্য, বা ইউজুয়ালি আমি এই টাইমটাতে এমন কিছু পড়াই যেগুলো হচ্ছে 2-3 বার পড়া লাগে বুঝার জন্য, ঠিক আছে? বা একটু বুঝতে সময় লাগে। সো ওই জন্য এই টপিকটা আমরা স্টার্ট করতেছি। সো এই যে বোরের পরমাণু মডেল, রাদারফোর্ডের পরমাণু মডেল, এগুলোর পরের একটা টপিক হচ্ছে আমরা আজকে যেটা পড়বো, দ্যাট ইজ সলিউবিলিটি, ঠিক আছে? বা দ্রাব্যতা। বইয়ের নাম লিখছি সবাই, সঞ্জিত কুমার গুহ অথবা হাজারি নাগ, ঠিক আছে? তার মধ্যে গুহ স্যারের বইটা গুছানো। লেকচারের বই তো, লেকচারের বইগুলো দেখবো যে টপিক ওয়াইজ, ওয়াইজ এগুলো খুব সুন্দর করে গুছানো থাকে। বই মাল্টিপল বই কিনে রাখা কোনো দোষ না, ঠিক আছে? ওই যে একটা কথা নিশ্চয়ই শুনছো যে বই কিনে কেউ হচ্ছে দেউলিয়া হয় না। অ্যান্ড তুমি দেখবা যে আফটার 1 ইয়ার তোমার কাছে এমনিও 2-3টা রাইটারের বই আছে। হ্যাঁ, একসাথে সবগুলো কিনা লাগবে, নট নেসেসারি। মেডিকেলে যেহেতু মুখস্থ টাইপের এমসিকিউ আসে, ইনফরমেশন বেসড, সো ইনফরমেশনগুলো আবার দেখা যায় যে 2-3টা বই একটু ভ্যারি করে হালকা পাতলা। ওকে, সো ইসাক স্যারের বইটা ফলো করে ইউজুয়ালি। অ্যান্ড কেমিস্ট্রির ক্ষেত্রে হচ্ছে হাজারি নাগ, ঠিক আছে? এগুলো হচ্ছে মেডিকেলের জন্য।
আর ইঞ্জিনিয়ারিং এর জন্য যদি বলো, ইঞ্জিনিয়ারিং এর জন্য হচ্ছে গুগল স্যারের বইয়ের উপরে কোনো বই নাই, ঠিক আছে? মানে আই ক্যান রাইট ইউ ডাউন যে তোমার কেমিস্ট্রি এক্সামে এমন কিছু আসবে না বুয়েটের অ্যাডমিশন টেস্টে যেটা গুগল স্যারের বইয়ে নাই, ঠিক আছে? আর ফিজিক্স তো কনসেপচুয়াল, সো ফিজিক্সের অ্যাকচুয়ালি ওই যে ইঞ্জিনিয়ারিং এর জন্য যে কোনো একটা বই পড়লেই চলে, কনসেপ্ট অ্যাজ লং এজ কনসেপ্ট ক্লিয়ার থাকে। তবে প্র্যাকটিস করার জন্য ভালো বই হচ্ছে সেলুসারের বই, কারণ সেলুসারের বইয়ের মধ্যে সুন্দর করে টপিকের পরপর প্রত্যেকটা টপিকের পরেই হচ্ছে আবার এক্সাম্পলস লেখা আছে, অ্যাডমিশন টেস্টে যে কোয়েশ্চেন্সগুলো আসছে সেগুলো লেখা আছে। এই সিমিলার অ্যাডভান্টেজ পাওয়া যায় হচ্ছে গুগল স্যারের বইয়ে। একটা টপিক পড়ার পরে ওই এক্স্যাক্ট টপিক থেকে অ্যাডমিশন টেস্টে কোন কোয়েশ্চেনটা আসছে সাথে সাথেই লেখা থাকে ওটা, ঠিক আছে? আরেকটা গুড ফিচার হচ্ছে এখানে অনেক ইনফরমেশনস দেখা থাকে যেগুলো হলো কাজে লাগে, যেমন ধরো মনে রাখবে, জেনে রাখো, এরকম কিছু ছোট ছোট পয়েন্টস দেওয়া থাকে, দোজ আর ভেরি গুড। আর ম্যাথের কোনো অভাব নাই, বুঝছেন, গুগল স্যারের বইয়ের মধ্যে। সো দ্যাটস অ্যান অ্যাডভান্টেজ, বুঝছেন, ঠিক আছে? আর যারা ভাবতেছে যে ভাই এত বই এত কিছু কিভাবে গুছায় টুছায় পড়বো, এতগুলো কিভাবে পড়বো একসাথে, হেয়ার কামস আস, ঠিক আছে, টু হেল্প ইউ, টু গাইড ইউ যে কোন চ্যাপ্টার কোথা থেকে পড়লে ভালো হবে, কোন ইনফরমেশনটা কোথা থেকে নিবা, ঠিক আছে? এগুলো গুছায় দেওয়ার জন্য তো ভাইয়ারা আছি, বুঝতে পারছেন? ওকে, চলেন সলিউবিলিটি বা দ্রাব্যতা নিয়ে শুরু করি। তো দ্রাব্যতা বলার আগে চলো একটু দ্রবণ নিয়ে কথা বলি। দ্রবণ বা সলিউশন, দ্রবণ, দ্রব আর দ্রাবক, ভেরি গুড। তাহলে আমাদের দুইটা এলিমেন্ট থাকে, দ্রব থাকে আর থাকে হচ্ছে দ্রাবক, দ্যাট ইজ দ্রব মানে হচ্ছে সলিউট আর থাকে হচ্ছে দ্রাবক বা সলভেন্ট। ওকে, সো ফর এক্সাম্পল আমি যদি একটা চামিচ নেই, একটা চামিচের মধ্যে তুমি হয়তো বা কিছু চিনি টিনি নিয়ে রাখছো, ঠিক আছে, এবং সেটাকে হচ্ছে এক গ্লাস পানির মধ্যে মিক্স করবা, এটা জাস্ট প্লেইন ওয়াটার, অ্যান্ড তারপরে আমরা যেটা পাবো চিনির পানি, সেটা হবে কি আমার চিনির পানি, যেটা সেটা হচ্ছে সলিউশন বা দ্রবণ। ওকে, এখন দ্রবণের একটা কিন্তু লিমিট আছে। ধরো তোমাকে এক গ্লাস পানি দিলাম, এক গ্লাস পানি দিয়ে আমি তোমাকে বললাম যে তুমি কি চাইলে যত খুশি তত লবণ কি অ্যাড করতে পারবা? একটা সময় গিয়ে দেখবা কি যে তুমি লবণ অ্যাড করছো, কিছু নিচে গিয়ে জমাট বেঁধে গেছে, মানে আর মানে ডিজলভ হচ্ছে না বা দ্রবীভূত হচ্ছে না। তাহলে একটা লিমিট আছে, ঠিক আছে, যে একটা নির্দিষ্ট পরিমাণ পানিতে ম্যাক্সিমাম কতটুকু দ্রবীভূত হতে পারে, ঠিক আছে? ওই যে একটা নির্দিষ্ট পরিমাণ পানিতে ম্যাক্সিমাম যে পরিমাণ দ্রবীভূত হয় সেটাকেই আমরা বলি হচ্ছে দ্রাব্যতা বা সলিউবিলিটি। আমি কি ব্যাপারটা বুঝাইতে পারছি? দ্রবণকে আমরা এই যে সলিউশন বা দ্রবণকে তিনটা ভাগে ভাগ করি, একটু লিখে ফেলেন। সেটা হচ্ছে স্যাচুরেটেড বা সম্পৃক্ত, আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত, সুপার স্যাচুরেটেড বা আমরা বাংলায় বলি অতিপৃক্ত দ্রবণ। সম্পৃক্ত মানে ওইটাতে নতুন করে আর তুমি কোনো দ্রব বা সলিউট অ্যাড করতে পারবা না, ঠিক আছে? অ্যাড করলেও সেটা পানিতে আর ডিজলভ হবে না, নিচে তলানি পড়ে থাকবে, ঠিক আছে? তাহলে ওই রকম সলিউশনকে আমরা বলি স্যাচুরেটেড সলিউশন। অসম্পৃক্ত মানে আমরা যত রকমের সলিউশন দেখি মোস্ট অফ দেম কি থাকে, আনস্যাচুরেটেড থাকে, তার মানে এইখানে ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত দ্রব বা সলিউট দেওয়া হয় নাই, ঠিক আছে? চাইলে আরও কিছু অ্যাড করা যাবে। ওকে, আর সুপার স্যাচুরেটেড কোনটা? সুপার স্যাচুরেটেড হচ্ছে আমরা কখনো পিঠা বানানোর সময় বা মিষ্টি বানানোর সময় দেখছো আমরা চিনির শিরা বানাই। সো ইউজুয়ালি কি করে, ওখানে পানি থাকে, পানির মধ্যে চিনি দিতেই থাকে, একটা সময় সেটাও যে সিরাপ টাইপের হয়ে যায়, দ্যাট ইজ একটু কনসিস্টেন্সিটা একটু গাঢ় হয়ে যায়। ওই যে অবস্থাটা, তাহলে নর্মাল টেম্পারেচারে নর্মাল কন্ডিশনে অত চিনি ওই পানিতে ডিজলভ থাকার কথা না, কিন্তু তুমি কি করছো, ওইটাকে ওই যে গরম করে ঠান্ডা করে এমন একটা কন্ডিশনে নিয়ে গেছো যে সেখানে যে পরিমাণে স্যাচুরেটেড হওয়ার কথা ছিল তার থেকেও এখন বেশি পরিমাণে আছে। ওই রকম অবস্থাকে আমরা কি বলি? সুপার স্যাচুরেটেড বা অতিপৃক্ত অবস্থা,
বুঝতে পেরেছি? কনফিউশন আছে কোনো? না, ঠিক আছে, ওকে। তাহলে স্যাচুরেটেড সলিউশন আমরা খুব একটা দেখি না, তারপরেও যদি তুমি চাইলে আজকে বাসায় গিয়ে বানাতে পারো, অল্প পরিমাণ পানি নিয়ে সেটার মধ্যে ধরো কিছু চিনি দিয়ে দিলা অথবা লবণ দিলা, দেখবা কিছুক্ষণ পর যতই নাড়ো আর কি হচ্ছে না, ডিজলভ হচ্ছে না বা দ্রবীভূত হচ্ছে না, ওই অবস্থাটা হচ্ছে স্যাচুরেটেড অবস্থা। যদি কেউ বাসায় পিকলস বানাও, পিকলস অথবা ওই যে জলপাইয়ের আচার বানায় আম্মুরা মাঝে মাঝে দেখবা লবণের পানির মধ্যে রেখে দেয়, মোস্ট অফ দ্য টাইম ওটা অলমোস্ট স্যাচুরেটেড অবস্থায় থাকে ওই লবণের পানিটা। আদারওয়াইজ এত স্যাচুরেটেড সলিউশন আমরা ইউজ করি না। আমরা নর্মাল যে চা খাই, শরবত খাই, সবই কোন অবস্থায় থাকে? অসম্পৃক্ত অবস্থাতে থাকে, ঠিক আছে? ওখানে চাইলে আরও চিনি অ্যাড করা যায়, বাট আমরা হচ্ছে অল্প পরিমাণ নিয়েই ডান, ঠিক আছে? অলরাইট, তাহলে সলিউবিলিটি বা দ্রাব্যতাতে চলে যাই। সবাই কি লিখেছে ওটা? ওকে, তাহলে চলেন দ্রাব্যতার ডেফিনেশনটা একটু লিখি। দ্রাব্যতা, তাহলে দ্রাব্যতার ডেফিনেশন হচ্ছে এরকম, ইংলিশটা লিখে দিব, আগে বাংলাটা লিখি। ওকে, অ্যামাউন্ট অফ সলিউট নেসেসারি টু স্যাচুরেট 100 গ্রাম ওয়াটার ইজ কল্ড সলিউবিলিটি। এটা ওয়ান অফ দ্য ডেফিনেশনস, এটা একটা ইউনিটের একটা ডেফিনেশন। সলিউবিলিটির অনেক ইউনিট হয়, সাধারণত সলিউবিলিটির মানে ইউনিট হয় না, ঠিক আছে? ইউজুয়ালি সলিউবিলিটি হ্যাজ নো ইউনিট, মানে সাধারণত দরকার পড়ে না সলিউবিলিটি। নো ইউনিট বলার কারণ হচ্ছে এটার অনেকগুলো ইউনিট, সো এক্স্যাক্টলি কোনো ইউনিট হয় না। কারণ আমরা যদি একটু দেখি, তারপরেও আমরা যেটা প্র্যাকটিক্যালি সাধারণত এটা ইউজ করা হয়, প্র্যাকটিক্যাল ইউনিট আছে একটা, প্র্যাকটিক্যাল ইউনিট হিসেবে আমরা ইউজ করি গ্রাম পার 100 গ্রাম H2O। তাহলে একটু দেখো, উপরেও গ্রাম নিচেও গ্রাম, গ্রাম কিন্তু আলটিমেটলি কি হয়ে যায়? কাটাকাটি চলে যায়, তার মানে কোনো ইউনিট নাই, ঠিক আছে? বাট এই যে এই বড় জিনিসটা ইউজ করি আমরা, যে গ্রাম পার 100 গ্রাম H2O। কারণ কি, বাই ডেফিনেশন আমরা দেখতেছি ডিফাইনই করা হয়েছে এটাকে কি দিয়ে বলো তো? এটাকে ডিফাইন করা হয়েছে যে 100 গ্রাম পানিতে, ঠিক আছে? সো 100 গ্রাম পানিকে সম্পৃক্ত করতেছি যেহেতু, এই জন্য আমরা গ্রাম পার 100 গ্রাম H2O লিখি, ঠিক আছে? ওকে, তাহলে ডেফিনেশন থেকে আমরা যদি তোমাদেরকে ছোট্ট একটা প্রবলেম সলভ করতে দেই, ধরো বাংলা প্রবলেম যদি সলভ করতে দিই একটা, দেখো তো পারি কিনা। প্রবলেম, বাংলা প্রবলেম মানে ইজি প্রবলেম, ঠিক আছে? সো ইজি প্রবলেম কিরকম হতে পারে? আমি বললাম এরকম কিছু একটা, যে 75 গ্রাম সম্পৃক্ত দ্রবণে 25 গ্রাম লবণ দ্রবীভূত আছে, দ্রাব্যতা কত? 25 গ্রাম সল্ট ইজ ডিজলভড ইনটু 75 গ্রাম স্যাচুরেটেড সলিউশন, সো ফাইন্ড সলিউবিলিটি। দ্রাব্যতা বের করতে চাই। আচ্ছা, ডেফিনেশনে কি বলা ছিল? 100 গ্রাম পানিকে সম্পৃক্ত করতে, তাহলে ওখানে পানির পরিমাণটা দরকার ছিল, তাই না? তাহলে লেটস সি আমাদের কাছে আসলে কি কি দেওয়া আছে। প্রথম কথা হলো, এখানে আমার কাছে 25 গ্রাম লবণ আর হচ্ছে 75 গ্রাম দ্রবণের কথা বলা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলেন দেখি আমরা এগুলোকে রিপ্রেজেন্ট করি। ধরো লেটস সে এভাবে রিপ্রেজেন্ট করলাম। ওয়াও, ওকে, আমি বললাম যে তাহলে দ্রবণ বা সলিউশন আছে কতটুকু? 75 গ্রাম। আর আমার কাছে সলিউট বা দ্রব আছে কত গ্রাম? 25 গ্রাম, ঠিক আছে? সলিউশন মানে কি জানো? দ্রব প্লাস দ্রাবক, দ্যাট ইজ সলিউট প্লাস সলভেন্ট, ঠিক আছে? এই যে লিখে নেই, সলিউশন মানে হচ্ছে দ্রব প্লাস দ্রাবক, কিছুক্ষণ আগেই লিখছিলাম, সলিউট প্লাস সলভেন্ট। ওকে, তাহলে আমরা যদি এখান থেকে তোমাকে সলভেন্টের পরিমাণটা বের করতে বলি, সলভেন্ট বা দ্রাবক আছে কতটুকু, দ্যাট ইজ পানি আছে কতটুকু, বের করতে পারবো কি? কি করতে হবে? মাইনাস করে দিলে হয়ে যাচ্ছে। তাহলে 75 মাইনাস 25 এত গ্রাম, ঠিক আছে? তাহলে পানির পরিমাণ হচ্ছে 50 গ্রাম। থ্যাংক ইউ।
এবার ঐকিক নিয়ম, 50 গ্রামে যদি 25 গ্রাম ডিজলভ হয়ে থাকে 100 গ্রামে কতটুকু ডিজলভ হবে, দ্যাট ইজ সলিউবিলিটি। তাহলে বাংলায় যদি লিখি তাহলে এভাবে লিখব 50 গ্রাম পানিকে সম্পৃক্ত করে 25 গ্রাম লবণ, তাহলে 100 গ্রাম পানিকে কতটুকু, পানিকে সম্পৃক্ত করে 25 into 100 divided by 50 এত গ্রাম। তাহলে অ্যান্সার হচ্ছে 50 গ্রাম per 100 গ্রাম H2O। ইংলিশে যদি লিখতে চাই, ইংলিশে লিখলে আমি লিখব হচ্ছে 50 গ্রাম water is saturated with 25 গ্রাম salt। ঠিক আছে, সো 100 গ্রামে কত, 100 গ্রাম ওয়াটার blah 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 25 times 100 over 50 এত গ্রাম salt মানে 50 গ্রাম। অ্যান্সার লেখার সময় আমরা লিখব এরকম করে, তাহলে অ্যান্সার সলিউবিলিটি ইজ 50 গ্রাম per 100 গ্রাম H2O। ঠিক আছে, 50 গ্রাম per 100 গ্রাম H2O। সহজ ছিল না কঠিন ছিল? সহজ না? চলেন দেখি তাহলে আমরা কয়েকটা প্র্যাকটিস করে ফেলি। কি আসছে বলো তো, এই যে প্রথম প্রবলেমটা সলভ করে দেখি। বলেছে একটি লবণের দ্রাব্যতা সলিউবিলিটি দেওয়া আছে, সলিউবিলিটি কত, 60, solubility of a salt is 60, ওই তাপমাত্রায় 15 গ্রাম লবণ দ্বারা সম্পৃক্ত দ্রবণ তৈরি করা হলো। 50 গ্রাম salt is used to make saturated solution। কত পরিমাণ পানির প্রয়োজন হবে, পানির পরিমাণ কত জিজ্ঞেস করছে, solubility কত বলছে 60, তার মানে 60 গ্রাম salt necessary for 100 গ্রাম ওয়াটার। ঠিক আছে, তাহলে 15 গ্রামের জন্য কত লাগবে, করতে পারবো? ওকে, ঠিক আছে। নাম্বার 3, at 30 degrees Celsius temperature 20 gram of saturated solution of sodium chloride is taken. By vaporizing the solution 5.295 gram of dry sodium chloride is found. At 30 degrees Celsius temperature determine the solubility of sodium chloride। আমরা কি বুঝতে পারছি আমাদেরকে কি কি দেওয়া আছে এখানে? স্যাচুরেটেড সলিউশন, সলিউশনের পরিমাণটা লেখা আছে না? আর ভাইয়াকে বলো তো দেখি, লবণের একটা সলিউশনকে আমরা যদি সম্পূর্ণভাবে ইভাপোরেট করে ফেলি, পুরোপুরিভাবে যদি কি করি, ইভাপোরেট করি, কি পড়ে থাকবে? শুধু লবণটুকু পড়ে থাকবে না, সেটার পরিমাণটা দেওয়া আছে না। বাই ইভাপোরেটিং দ্য সলিউশন 5.295 গ্রাম অফ ড্রাই সোডিয়াম ক্লোরাইড ওয়াজ ফাউন্ড। তার মানে লবণের অ্যামাউন্ট তো দেওয়া আছে তোমার কাছে, রাইট? তাহলে লবণের পরিমাণ জানো আর হচ্ছে সলিউশনের পরিমাণ জানো, সলিউবিলিটি বের করতে হবে। ঠিক আছে, পানির পরিমাণ বের করে নাও মাইনাস করে। আচ্ছা, অলরাইট, কোথায় ছিলাম? ভাইয়াকে বলেন তো দেখি, এটা করেছি, নাম্বার 3 করেছি। আচ্ছা চলো এবার একটা সহজ ফর্মুলা শিখাই দিই তোমাদেরকে। সহজ ফর্মুলাটা হলো, এই যে কষ্ট করে আমরা ঐকিক নিয়ম করে করতেছি না, ঐকিক নিয়মটা থেকেই আমরা কি বের করতে পারি জানো? একটা ফর্মুলা বের করতে পারি দ্যাট লুকস লাইক দিস। সলিউবিলিটি এস দিয়ে যদি আমরা এক্সপ্রেস করি তাহলে সলিউবিলিটি সমান এস ইকুয়াল টু আমরা লিখি এরকম করে 100 small m divided by capital M minus small m। কোথা থেকে আসছে জানো? ফার্স্ট প্রবলেমটাতে চলে যাও, একদম প্রথম যে প্রবলেমটা ভাইয়া এখানে করায় দিছি সেটাতে দেখো তো, আমার ভাগ যখন করেছি কি কি জিনিস ছিল ভাইয়াকে বলো তো। উপরে কত ছিল? উপরে একটা 100 ছিল, রাইট? 100 ছিল, তারপরে কি ছিল? লবণের পরিমাণ ছিল না? কত গ্রাম ছিল? 6 point something গ্রাম। কত? 25। আর নিচে কি ছিল? নিচে ছিল 50, এরকম ছিল, রাইট? আচ্ছা একটু বলো তো ভাইয়াকে, এই যে এখানে যে 50টা পেয়েছো, এই 50টা কোথা থেকে আসছিল? এই 50 আসছে হলো তোমার পানির পরিমাণ 75, সলিউশনের পরিমাণ মাইনাস
25, এটা করে না? ঠিক আছে, তাহলে দেখো এবার আমরা ধরে নিচ্ছি কিছু জিনিস। কি কি ধরতেছি? ম্যাস অফ সলিউট বা দ্রবের ভর স্মল এম, আর ম্যাস অফ সলিউশন বা দ্রবণের ভর সেটাকে ধরো বললাম ক্যাপিটাল এম। তাহলে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম, এই যে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম, উপর একটা 100, 100টা ফিক্সড কেন? বাই ডেফিনেশন 100 গ্রাম পানিতে, তাহলে এটা বাই ডেফিনেশন 100, আর তার সাথে 25 মাল্টিপ্লাই করছিলাম 25, দ্যাট ইজ ম্যাস অফ সলিউট। তাহলে কি কি পাচ্ছি বলো তো? এই হচ্ছে আমার সুন্দর একটা ফর্মুলা ফর সলিউবিলিটি, যেখানে কোনটা দিয়ে কি মিন করছি? এম দিয়ে আমরা বোঝাচ্ছি, লিখব ম্যাস অফ সলিউট, বাংলায় দ্রবের ভর। অবশ্যই অবশ্যই গ্রামে থাকতে হবে, ঠিক আছে? স্মল এম তো লিখলাম কি জিনিস, আর ক্যাপিটাল এম হচ্ছে আমরা লিখব দ্রবণের ভর। দ্রবণের ভর ইংলিশে হচ্ছে ম্যাস অফ সলিউশন। এগেইন অবশ্যই কিসে থাকতে হবে? গ্রামে থাকতে হবে। আর এস হচ্ছে সলিউবিলিটি বা দ্রাব্যতা। দ্রাব্যতা একটা মজার ছোট্ট জিনিস, সেটা হচ্ছে এইখানে আবার এই ক্যাপিটাল এম মাইনাস স্মল এম পুরা জিনিসটা একটা জিনিসকে রিপ্রেজেন্ট করে। কি বলতো? সলভেন্টের ভর, ম্যাস অফ সলভেন্ট, পানির ভর যেটা ছিল সেটা, ঠিক আছে? তাহলে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম হচ্ছে বেসিক্যালি পানির ভর বা দ্রাবকের ভর, অথবা বলবো কি ম্যাস অফ সলভেন্ট। সলভেন্ট, অলরাইট। তারের মধ্যে একটু চ্যালেঞ্জ আছে। কি চ্যালেঞ্জ? ভাইয়াকে একটু পড়ো কোয়েশ্চেনটা, যার যার কাছে শিট আছে সবাই হচ্ছে 4 নম্বর প্রবলেমটা পড়ে বলো যে ডিফিকাল্টিটা কোথায়। স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে, ঠিক আছে? সেটা কি জিনিস আমরা জানি না। আর কিছু? আরেকটা প্রবলেমও আছে, সেই প্রবলেমটাও দেখি একটু খুঁজে বের করতে পারো কিনা। 2টা 3টা যে সমস্যার কথা বের করছো সেগুলাই। প্রথম কথা হচ্ছে এই যে এই জিনিস কি আমরা অনেকে চিনি না, স্পেসিফিক গ্র্যাভিটি বা আপেক্ষিক গুরুত্ব। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে 50 মিলিলিটার দেওয়া আছে, এটা একটা সমস্যা, ঠিক আছে? অলরাইট, কোনো সমস্যাই না। প্রথম কথা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব বা স্পেসিফিক গ্র্যাভিটি কি জিনিস? স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে বেসিক্যালি ডেনসিটির মতো একটা জিনিস, এক্স্যাক্টলি ডেনসিটি না। কি আসলে সেটা চলেন একটু লিখে দেই ভাইয়া, তাহলে বলতে সুবিধা হবে। সো এসজি স্পেসিফিক গ্র্যাভিটি বা আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব হচ্ছে যে কোনো কিছুর যে ডেনসিটি থাকবে, ডেনসিটি অফ ওয়াটার, আর উপরে হচ্ছে যে কোনো কিছুর ডেনসিটি। যে কোনো কিছুর ঘনত্বকে পানির ঘনত্ব দিয়ে ভাগ দিলে আমরা ওই জিনিসের স্পেসিফিক গ্র্যাভিটি বা আপেক্ষিক গুরুত্ব পাই, ঠিক আছে? যেমন ধরো গোল্ড, আমরা যদি বলি যে স্বর্ণ বা গোল্ড হচ্ছে পানির তুলনায় 19 গুণ ভারী। এই যে 19 গুণ ভারী বললাম, দ্যাট ইজ 19 গুণ বেশি ডেন্স। এটাই হচ্ছে গোল্ডের স্পেসিফিক গ্র্যাভিটি। বুঝতে পেরেছি? ঠিক আছে। আচ্ছা, স্পেসিফিক গ্র্যাভিটি কেমিস্ট্রিতে খুব মজার একটা ইউজ আছে। স্পেসিফিক গ্র্যাভিটির যে নাম্বারটা থাকে কেমিস্ট্রিতে, আপেক্ষিক গুরুত্বর যে মানটা থাকে সেটা হচ্ছে গ্রাম পার মিলিলিটার এককে ঘনত্বের সমান। Specific gravity is equal to density but in gram per milliliter unit। তার মানে হচ্ছে আমরা বলতো কেমিস্ট্রিতে কেজি আর লিটার, মিটার কিউব এগুলো ইউজ করি নাকি গ্রাম আর মিলিলিটার ইউজ করি? গ্রাম আর মিলিলিটার। তাহলে কেমিস্ট্রিতে স্পেসিফিক গ্র্যাভিটিকে আমরা কি হিসেবে ইউজ করতে পারি? ডেনসিটি বা ঘনত্ব হিসেবে ইউজ করতে পারি। মনে থাকবে? আবার এই লাইনটা আবার একটু বুঝাই দেই। এখানে কি বললাম? এই জায়গায় ভাইয়া বললাম যে
আপেক্ষিক গুরুত্ব হচ্ছে গ্রাম পার মিলিলিটার এককের ঘনত্বের সমান। ঠিক আছে, যেমন পানির স্পেসিফিক গ্র্যাভিটি তাহলে কত হবে বলো তো ভাইয়াকে? 1। ঠিক আছে, পানির ডেনসিটি কত বলো তো ভাইয়াকে? 1000। ঠিক আছে, পানির ডেনসিটি হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। অ্যান্ড আমরা যদি এই কেজি পার মিটার কিউবকে গ্রাম পার মিলিলিটারে লিখি তাহলে সেটা আসে কত? 1। আবার ধরো গোল্ডের ডেনসিটি কত আমরা জানি, 19300 কেজি পার মিটার কিউব। এই সেমটাকে আমরা যদি গ্রাম পার মিলিলিটার এককে লিখি তখন কত আসবে জানো? 19.3, which is equal to its specific gravity। এই যে 1 পানির স্পেসিফিক গ্র্যাভিটি, এই কথাটাই এখানে বলেছি যে স্পেসিফিক গ্র্যাভিটির যে নাম্বারটা, ওই নাম্বারটার পাশে গ্রাম পার মিলিলিটার বসাই দিলে সেটা কি হয়ে যাবে? সেটা হচ্ছে একটা ডেনসিটি হয়ে যাবে। বুঝতে পারতেছি? অলরাইট, ঠিক আছে। এত কিছু কেন বলতেছি ভাইয়া? ওই যে কিছুক্ষণ আগে তোমরা বললা যে ভাইয়া এখানে না মিলিলিটার দেওয়া আছে, আমাদের তো গ্রাম লাগে। এই যে দেখো তো, মিলিলিটারটাকে আমরা কনসিডার করছি কি হিসেবে? ভলিউম হিসেবে, মানে ইটস ভলিউম ডেফিনেটলি। আর স্পেসিফিক গ্র্যাভিটিকে কি বলেছি? মাত্রই কি বললাম, এটাকে কি হিসেবে কনসিডার করব বলো তো? ডেনসিটি। যারা এই লাইনটা বুঝতে পারছি গুড, যারা আজকে বুঝি নাই কালকে বুঝবো, কোনো সমস্যা নেই। আজকের জন্য মেনে নাও যে আপেক্ষিক গুরুত্ব হচ্ছে ঘনত্ব। আপেক্ষিক গুরুত্ব কি? ঘনত্ব, ডেনসিটি। ডান। তাহলে ডেনসিটিকে আমরা কি দিয়ে প্রকাশ করতাম? রো দিয়ে। তাহলে দেখো তো এরকম একটা ফর্মুলা কি পড়েছো, রো ইজ ইকুয়ালস টু এম বাই ভি। তার মানে হচ্ছে যে কোনো ম্যাস আমরা বের করতে পারবো রো ইন্টু ভি করে। তার মানে এটা মিলিলিটারে দেওয়া আছে ঠিকই, বাট এটার স্পেসিফিক গ্র্যাভিটিও দেওয়া আছে। তার মানে আমরা হচ্ছে দ্রবণের যে ভর ছিল সেটা ক্যালকুলেট করতে পারবো গ্রামে, তাই না? এই দুটো মাল্টিপ্লাই করে দিব, 50 টাইমস 1.25। এই যে যেটা আসবে গ্রামে, এইটা হবে ক্যাপিটাল এম। এখানে এই ম্যাথের জন্য কি হবে? ক্যাপিটাল এম। এত গ্রাম দ্রব্যকে এত মিলিলিটার আপেক্ষিক গুরুত্বের দ্রবণে দ্রবীভূত করা হলো। তাহলে এই 50 মিলিলিটারটা কার ভলিউম? দ্রবণের, সলিউশনের। তাহলে কার ম্যাস পাবো? সলিউশনের ম্যাস পাবো। সো উই হ্যাভ ক্যাপিটাল এম হেয়ার। আচ্ছা, এখানে দ্রব বা সলিউটের কথা বলা হয়েছে, তার মানে দিস ইজ স্মল এম। তাহলে স্মল এম জানি, ক্যাপিটাল এম জানি, দ্রাব্যতা বা সলিউবিলিটি বের করতে হবে। পারবো? শিওর, ভেরি গুড। তাহলে একটা এইচডাব্লিউ দিয়ে দিই ছোট করে। আই এম সরি তোমাদের বন্ধের দিনে এইচডাব্লিউ দেওয়ার জন্য, বাট আই হ্যাভ নাথিং টু ডু। সো নাম্বার 2 এক তো করছি, 3 করছি, তাহলে নাম্বার 2 করবেন, তারপরে 4 করে দিলাম। সো নাম্বার 5 করবেন, ঠিক আছে? আর নাম্বার 7 করবেন। সিক্স যে করতে পারবে তার জন্য একটা গিফট থাকবে, ঠিক আছে? 6 করতে পারলে একটা গিফট থাকবে, ওকে? ঠিক আছে, এই কয়েকটাই 4-5টাই দিলাম। 6 যদি করতে পারো বা নিচের বাকি সবই বেসিক্যালি করতে পারবা। এই সবগুলো এইচডব্লিউ, 17 পর্যন্ত সব। হ্যাঁ, ওকে ওকে, 17 পর সবগুলো এইচডব্লিউ। আল্লাহ হাফিজ, আজকে পর্যন্তই।